শোকের মাস আগস্ট পার করেছে। 1975-এর 15ই আগস্ট শুধু জাতির পিতার হত্যা দিবস নয়, সেদিন বাংলাদেশের ইতিহাসকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রের মৌলিক চরিত্রকে হত্যা করা হয়েছিল। শোককে শক্তিতে পরিণত করার কথা বলছি আমরা। আগস্ট গেলে সেই চেতনা কতটুকু থাকে? বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে কোন পথে চলছি আমরা? রাজনৈতিকভাবে কতটা পরিণত হতে পেরেছি সেটা আজকে আলোচনায় বুঝতে চাই। এই মুহূর্তে জড়িত আজ আমার সাথে যুক্ত আছেন ডিজিটাল প্ল্যাটফর্মে চারজন অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি। শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক। আছেন অধ্যাপক মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, তিনি যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ আমাদের সাথে যুক্ত হবেন। যেই কথাটা শুরু করেছিলাম বিচারপতি মানিক, সংবিধানের রাষ্ট্রের পরিচালনার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় চেতনা ইত্যাদি যে কথাগুলো সংযুক্ত আছে, আজকের প্রেক্ষাপটে 72-এ যদি আমরা ফিরতে চাই তাহলে সেটা সম্ভব হচ্ছে না কেন? দেখুন, সংবিধানকে ডিফাইন করা হয়েছে যারা বিজ্ঞজন, সেই 19 শতকে প্রফেসর ডাইসি, তারপরে ব্ল্যাকস্টোন ইত্যাদি মনীষীরা সংবিধানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি হলো, সংবিধান হচ্ছে কতগুলো মূল বিধি যার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতার ডিফাইন করা হয় এবং সেই বিভিন্ন অঙ্গের সাথে জনগণের সম্পর্ক সেগুলো উল্লেখ করা হয়। আর বিভিন্ন জন সেই সংজ্ঞা অনুসরণ করেই সাম্প্রতিক কাল পর্যন্ত যেটি বলেছেন যে সংবিধান হচ্ছে একটি অর্গানিক ডকুমেন্ট, জীবন্ত ভাইব্রেন্ট ডকুমেন্ট। এই ডকুমেন্ট আমেরিকার একসময় প্রধান বিচারপতি, খুব নামকরা প্রধান বিচারপতি জন মার্শাল বলেছিলেন, এটি এমনি একটি ভাইব্রেন্ট ডকুমেন্ট যা চিরস্থায়ী হওয়ার জন্য লিখিত হয়ে থাকে। তবে এটি সময় সময় যুগের সাথে পরিবর্তনশীল হওয়া প্রয়োজন হয়ে পড়ে, কারণ সময়ে সময়ে পরিবর্তন আসার দরকার হয়। যাই হোক, আমি একটা কথা প্রথমে উল্লেখ করতে চাই ইশতিয়াক ভাই, সেটি হলো যে মানুষ ভুল করে বলে থাকে যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা। আমি এই ভুলটি শুরুতেই ভাঙতে চাই। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন মোটেও ছিলেন না। যদি এই ক্রেডিট দিতে হয় তাহলে বঙ্গবন্ধুকেই এই ক্রেডিট দিতে হবে, কারণ বঙ্গবন্ধু দেশে ফেরার সাথে সাথে যে কাজটি অগ্রিম বা প্রায়োরিটি বেসিসে হাতে নিয়েছিলেন সেটি ছিল সংবিধান প্রণয়ন করা, এবং সেই উদ্দেশ্যে তিনি 34 জনের একটি কমিটি গঠন করেছিলেন এবং ডক্টর কামাল ছিলেন সেই 34 জনের একজন মাত্র। উনি যেহেতু মন্ত্রী ছিলেন, উনি এক্স অফিসিও সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব ছিল মিটিং ডাকা, মিটিং অ্যাডজন করা ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু মূল যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু বঙ্গবন্ধুর নিজস্ব তত্ত্বাবধানে হয়েছে। আমি বিভিন্ন জন থেকে, যেমন তোফায়েল সাহেব, তারপরে অধ্যাপক সাইদ সাহেব, তাদের থেকে যেটা শুনেছি সেগুলো হলো যে বঙ্গবন্ধু নিজে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের সংবিধান এনে সেই সংবিধানগুলো এই 34 জনকে সাপ্লাই দিয়েছেন, এবং উনি উল্লেখ করেছেন যে এই বিভিন্ন দেশের সংবিধানের কোন জিনিসগুলো বাংলাদেশের সংবিধানে থাকবে। উনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন মৌলিক অধিকারের উপরে এবং বলেছিলেন যে মৌলিক অধিকার অবশ্যই আমাদের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে। তাছাড়া উনি আরো যেই ব্যাপারটিতে বেশি গুরুত্ব দিয়েছিলেন সেই ধর্মনিরপেক্ষতা। আমরা যদি তার 4 নভেম্বর 1972-এর ভাষণ দেখি, যেটি একটি ঐতিহাসিক এবং অত্যন্ত ল্যান্ডমার্ক ধরনের ভাষণ, সেখানে বঙ্গবন্ধু অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না। এবং উনি সেই ভাষণে, সেটি ছিল গণপরিষদের ভাষণ, সেখানে তিনি বলেছিলেন ধর্মনিরপেক্ষতার ডেফিনেশন দিয়েছিলেন। ধর্মনিরপেক্ষতা উনি বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, তাদের নিজ নিজ ধর্ম। উনি স্পেসিফাই করেছিলেন মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, বুদ্ধিস্ট তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে। কোনো বিধি নিষেধ, কোনো ধরনের এর মধ্যে কোনো বাধা থাকবে না।
এবং এইটাই ধর্মনিরপেক্ষতা। তো উনি রাষ্ট্রীয় যে মূলনীতি, সেই মূলনীতিতে পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না, দেশটি হবে ধর্মনিরপেক্ষ দেশ। এরপরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান, আমরা সকলেই জানি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল জিয়াউর রহমান, মোস্তাক ইত্যাদি, তাদের নীল নকশায় কয়েকজন কর্নেল মেজর বঙ্গবন্ধুকে খুন করেছিলেন, কিন্তু মূল যে নকশাকারী সেটা ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান বন্দুকের জোরে ক্ষমতা পাওয়ার পরেই সেই ৭২-এর ঐতিহাসিক সংবিধান, সেই সংবিধানকে তছনছ করে দিল। এখানে আরেকটি কথা বলতে চাই, আমাদের সংবিধান এবং অন্যান্য দেশের সংবিধানের মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে। প্রথমত, অন্যান্য দেশের সংবিধান প্রণয়নে তাদের যে পুরনো কলোনিয়াল মাস্টার, যেমন ব্রিটিশ কলোনিয়াল মাস্টার বা ফরাসি কলোনিয়াল মাস্টার, তাদের অবদান ছিল, তারাই এই মৌলিক জিনিসগুলো করেছে। কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু সে ধরনের কিছু হয়নি। আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেই অ্যাসেম্বলি আমাদের সংবিধান রচনা করেছে, এবং সেই সংবিধান রচনার পিছনে বঙ্গবন্ধুর যে ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা, সেটি ছিল ১০ই এপ্রিলের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটি মুজিবনগরে আমাদের সরকার ঘোষণা করেছিলেন, যেটি লিখেছিলেন ব্যারিস্টার আমির ইসলাম সাহেব, সেটিরও সহায়তা নেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধু সার্বক্ষণিকভাবে এই সংবিধানটি রচনা করেছেন। এখানে আরেকটি কথা উল্লেখ না করে নয়, ভারতের সংবিধান তৈরি করতে সেখানে ডক্টর আম্বেদকরের মতো একজন বিজ্ঞ আইনজ্ঞ, তার লেগেছে ২.৫ বছর, পাকিস্তানের তো লেগেছিল ৯ বছর, কিন্তু আমাদের সংবিধান বঙ্গবন্ধুর নেতৃত্বে তৈরি করতে লেগেছে মাত্র ৯ মাস। এবং এখানে সবচেয়ে বড় যার ভূমিকা ছিল, এটা আমি বললাম, বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধু প্রতিনিয়ত তিনি খবর নিতেন এই ৩৪ জন থেকে, তাদেরকে উপদেশ দিতেন, আদেশ দিতেন, এবং বঙ্গবন্ধুর সক্রিয় আসলে নির্দেশনায়, উদ্যোগেই আসলে এই সংবিধানটা রচিত হয়েছে। সবচেয়ে বেশি ক্রেডিট ছিল কিন্তু বঙ্গবন্ধুর। তারপরে অন্যান্য যদি আরো ক্রেডিট দিতে চাই, তাহলে আমির ইসলাম সাহেবের, আমি আপনার কাছে আবার ফিরি, অন্য আলোচনা আছে। আমি একটু ডক্টর মিজান, তাহলে ৭৫-এর পরে যেভাবে বদলে ফেলা হলো আমাদের মৌলিক কাঠামোগুলো, সেখানে আমরা এখন ফিরতে চাই। আমরা দেখলাম যে ফেরার জন্য আমরা বেশ কিছু সংশোধনী এনেছি আমাদের সংবিধানে, কিন্তু তারপরেও সম্পূর্ণ ফেরার অপেক্ষায় আছি আমরা। সেই রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে আপনি কি কি সুযোগ দেখেন অথবা সমস্যা দেখেন? ধন্যবাদ। বিচারপতি শামসুদ্দিন মানিক যথাযথভাবেই আমাদের সংবিধানের যে মূল ভিত্তিগুলো, ওগুলো ব্যাখ্যা উনি দিয়েছেন, এবং আমি মনে করি যেভাবে লিখিত আছে এবং সেখানে যেখানে পরিমার্জন, সংশোধন এগুলো করতে হয়, সেটা যথার্থই বলেছেন। কিন্তু আমি আসলে আরো একটু গোড়ায় যেতে চাই, যেটাও আমাদের সংবিধানেরই অংশ, যেটাও মাননীয় বিচারপতি বলেছেন, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। এইটার যদি আমরা দুইটা শব্দ, মানবিক মূল্যবোধ এবং সাম্য, এই দুইটা শব্দকে যদি আমরা নিয়ে আসি, তাইলে কিন্তু এই এখন সংবিধানে কি কি লেখা আছে, ওয়ার্ডিং গুলো কিভাবে চেঞ্জ করছে বিভিন্ন সামরিক শাসকরা, এইটা তাৎপর্যহীন হয়ে যাবে। কারণ আমাদের সাম্য এবং মানবিক মূল্যবোধ, যেখানে মানবিক মূল্যবোধের কথা বলা থাকে, অবশ্যই সেটা এর মধ্যে সম অধিকার, বঞ্চনা, শোষণ, অথবা গোত্রে গোত্রে, বংশে বংশে, ইভেন ধর্মে ধর্মে যে রেশারেশি অথবা আধিপত্য বিস্তার, এই কোনোটাই কিন্তু থাকে না যদি আমরা সাম্যের কথা চিন্তা করি। আর মানবিক মূল্যবোধ অবশ্যই আমাদের যেগুলাকে মৌলিক অধিকার বলি, সেই সবগুলোকে কিন্তু ওই মানবিক মূল্যবোধের মধ্যে ধারণ করে দেয়। আপনি যদি বলেন এখন আমরা কি করতে পারি, তো সংবিধানে এগুলোকে কাটাছেড়া করা হলো। পরবর্তী পর্যায়ে 15 সংশোধনী, যেটা আমাদের ৫৫ সংশোধনী, সেখানে কিছু কিছু জিনিস নতুন করে রিভাইভ করা হলো। কিন্তু রিভাইভ করলেও আমরা আসলে ওখানে যেরকম যদি সমাজতন্ত্রের কথা যদি এখন আবার নতুন করে ওখানে লিখিও, যে অরিজিনাল সংবিধানের যেভাবে ছিল, তো সেই সমাজতন্ত্র এখন আবার আদৌ ওই যেভাবে ছিল সেইভাবে নাই, কোথাও নাই। সেজন্য বেশি গুরুত্ব দিতে হবে সাম্যের যে ব্যাপারটাকে, অর্থাৎ বৈষম্য যেটা আছে, সেই বৈষম্যটাকে কমানোটাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি এর আগেও এই কথাগুলো বহুবার বলছি। আমাদের জাতির জনগণের স্বপ্নের সোনার বাংলা,
যেটা যেটা আজকে শুরুতেই বলছিলেন যে চেতনা, শোককে আমরা শক্তিতে রূপান্তর করবো, কিন্তু মূলত হচ্ছে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। কিন্তু আমরা এটা বলে যাচ্ছি দীর্ঘদিন যাবত। এই সোনার বাংলাটা বলতে কি বুঝতেন মূলত? আমি নিশ্চিত করে বলতে পারি, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা অনেক ধনী ডলারের হিসাবে, আমাদের পার ক্যাপিটাল ইনকাম $20,000 হয়ে যাবে, আমাদের সমস্ত বিল্ডিং গুলা 10 তলা হয়ে যাবে, আমাদের সমস্ত রাস্তাঘাট সব 2 তলা হয়ে যাবে, আমাদের মহাকাশে আরো কয়েকটা উপগ্রহ থাকবে। এরকম একটি সোনার বাংলা বঙ্গবন্ধু কল্পনা করেন নাই। বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, অবশ্যই সেটা মোটা ভাত, মোটা কাপড় বা যদি অবস্থার উন্নতি হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের অন্য বস্ত্র, বাসস্থান সবগুলো সংস্থান হবে, কিন্তু সবার জন্য সংস্থান হবে। আর বৈষম্য যেটা, এটা আস্তে আস্তে দূরীভূত হবে। তো আমরা অনেক দিক থেকে উন্নতি করছি, আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে, আমাদের গড়ায়ও বেড়ে গেছে, আমাদের শিক্ষার হার বেড়ে গেছে। একই সাথে সাথে আমাদের বলতে হবে যে আমাদের বৈষম্য যেটা, সেটাও বেড়ে গেছে। ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, যেটা বঙ্গবন্ধু, অর্থাৎ আপনি বলছেন যে বৈষম্যটাকে এখন অ্যাড্রেস করাটাই হবে মানে সবচেয়ে বড় ন্যায্যতা প্রতিষ্ঠার জায়গাটা। আমি শুধু ধনী গরিবের না, আমি বলছি আমাদের পুরুষে মহিলায় বৈষম্য, দুর্বলে বৈষম্য। আর যেটা বলছেন সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সেখানে শুধু এটা কেবল ধর্মীয় সম্প্রদায় না, আমাদের একটা সম্প্রদায়, আমি যদি মনে করি শিক্ষক সম্প্রদায়, সাংবাদিক সম্প্রদায়, চিকিৎসক সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় কিন্তু আমরা পরস্পরের রেশারেশির মধ্যে। ডক্টর মিজান, আপনার কাছেও ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর সেলিম মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক। তাকে স্বাগত জানিয়ে আমি একটু ডক্টর মকসুদ কামাল আপনার কাছে আসছি। এই যে বৈষম্যের কথা বলছিলেন, বাংলাদেশ তো এখন উন্নয়নের পথে হাঁটছে। একদিকে উন্নয়ন, আরেকদিকে ব্যাপক দুর্নীতি, সাম্প্রদায়িক বিভাজন, সহিংস আচরণ। তাহলে কি আমরা বলবো পুঁজিবাদী আচরণ কি রাষ্ট্রের মূলনীতির সঙ্গে শত্রুতা করছে? আমাদের যে মূলনীতি ছিল, উন্নতির নিচে কি চাপা পড়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা? ধন্যবাদ ইশতিয়াক ভাই। আমরা শোকের মাস পার হয়েছি। আমি আমার বক্তব্যের প্রথমেই আবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা, যাদেরকে 15 আগস্টে হত্যা করা হয়েছে এবং যে বিষয়টি নিয়ে আপনার আলোচনা সূত্রপাত করেছেন, তাদের 15 আগস্টে যাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রথমে আমি একটু বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ এবং দর্শনের দুটো থেকে তারপর আমি আসতে চাই যে এখন কেন আমাদের এই সাম্যবাদ কিংবা আমাদের আদর্শিক ক্ষেত্রে ব্যত্যয়টা হয়েছে, আমরা কেন বঙ্গবন্ধু নির্দেশিত পথে আমরা থাকতে পারছি না, সেই বিষয়টা আমি আসবো। আমরা যদি প্রথমে যেটি আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, উনি যেটি প্রথমে বলেছেন যে আমাদের সংবিধানের যে ভিত্তিগুলো, এই সংবিধানের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, এগুলো সবকিছুরই প্রতিফলন হয়েছে আমাদের সংবিধানে। বঙ্গবন্ধুর জীবনচারিতা, বঙ্গবন্ধুর চলন বলন, প্রথম থেকে শুরু করে বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে যা যা কিছু বিশ্বাস করতেন এবং যেগুলোর উপরে ভিত্তি করে বঙ্গবন্ধু সোনার বাংলাকে বিনির্মাণ করার স্বপ্ন দেখেছিলেন, এই সব কিছুই ছিল কিন্তু বঙ্গবন্ধুর এই সংবিধানের প্রতিটি বিষয় ছিল বঙ্গবন্ধুর আস্থা এবং বিশ্বাস, তারই প্রতিফলন কিন্তু সংবিধানে ঘটেছে। আমি যদি গণতন্ত্রের কথা বলি, আপনি দেখেন 17 নির্বাচনে এদেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো বলেছিল যে নির্বাচনে আমরা যাব না, বলছে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম। বঙ্গবন্ধু বলেছেন যে না, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত বহির্বিশ্বে এবং এদেশের মানুষের কাছে এই জিনিসটি প্রতিষ্ঠিত করতে হবে, পাকিস্তান নামক রাষ্ট্র যে শোষণ এবং নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে চালাচ্ছে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই তার প্রতিফলন করতে হবে। এবং 1970 সালে যে ঘূর্ণিঝড় হয়, তখন আপনি জানেন যে সেই সময়ে ইয়াহিয়া খান তখন চায়না ছিলেন এবং তিনি প্রায় 1 সপ্তাহ পরে আকাশপথে এখানে এসছেন, এসে ঘুরে গিয়ে পাকিস্তান গিয়ে বলেছিলেন যে 17 নির্বাচনের আগে 12ই নভেম্বরে যে সেখানে কিছুই হয়নি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে তখন মানুষের প্রাণহানি হয়েছে, বেসরকারি হিসাবে প্রায় 10 লক্ষ মানুষ, এবং পরে জাতির কাছে ইয়াহিয়া খান ক্ষমা চেয়েছে। বঙ্গবন্ধু প্রমাণ করতে চেয়েছেন, এদেশের মানুষের প্রমাণ করতে পেরেছেন যে অবিশ্বাস এদেশের মানুষের প্রতি যে অবহেলা,
সেটি কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, একটা প্রাকৃতিক দুর্যোগ পাকিস্তান সরকার করে না। এই জায়গা থেকে বঙ্গবন্ধু নির্বাচনের মধ্যে দিয়ে এই সময় সত্যের আস্থা অর্জন করেছেন মানুষের, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হেঁটেছেন, এবং সেটার প্রতিফলন আমাদের সংবিধানে হয়েছে। এরপরে আপনি সমাজতন্ত্রে আসেন, বঙ্গবন্ধুর অসীমত্ব আত্মজীবনী পড়লে সেখানে পরিষ্কার বলা আছে, বঙ্গবন্ধু বলেছেন যে আমি কমিউনিস্ট নই, আমি সাম্যবাদী, যেটা একটু আগে মিজান স্যার যেটা বলেছেন, যে আমি মানুষের অধিকারে বিশ্বাস করি। এবং এরপরে তিনি ধর্মনিরপেক্ষতার কথা যদি আমরা বলি, বঙ্গবন্ধু বলেছেন আমি বাঙালি, আমি মুসলমান, আমি মানুষ। সেখানে বঙ্গবন্ধু এই যে কিন্তু প্রশ্ন হলো যে এগুলো তো সবই আমরা শুনছি, কিন্তু আজকে বাংলাদেশে এসে যে আমরা বৈপরীত কাজগুলো দেখতে পাচ্ছি, সেইখানে তাহলে কোনটা প্রাধান্য পাচ্ছে, সেই জায়গাটা কি আপনি চিহ্নিত করতে পেরেছেন? এর প্রেক্ষাপটটা যদি আমি বলি, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসছে তাদের মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত আমাদের যে সংবিধানের যে মূল ভিত্তিগুলো, যেগুলোর উপরে মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল, সেই পথ থেকে মানুষকে সরিয়ে নেওয়া। এবং সামরিক শাসক জিয়াউর রহমান, পরবর্তীতে সামরিক শাসক এরশাদ, এবং এরপরে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার ক্ষমতা আসার মধ্যে দিয়ে সংবিধানের মূল ভিত্তিগুলোর উপর এত লম্বা সময় কুঠারাঘাত করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে শুরু করে প্রায় 20 বছর ধরে এই প্রক্রিয়া অব্যাহতভাবে চলার, কিন্তু এখন তো 11 বছর হয়ে গেল, তো সেই জায়গাটায় ফেরার প্রক্রিয়াটা নিশ্চয়ই একটি নতুন ভাবে এদেশের সেই সময়ের যে প্রজন্ম, যারা আজকে যাদের বয়স আজকে 50-60 এ পর্যায়ে যাদের বয়স আছে, যারা আমাদের বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে ভূমিকা রাখছে, তাদের মন থেকে বঙ্গবন্ধুকে দীর্ঘ সময় থেকে দেশের আদর্শকে, মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলার প্রচেষ্টা চালানো হয়েছিল, এবং সেটিকে একাডেমিক প্রক্রিয়া থেকে শুরু করে রাজনৈতিকভাবে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়ার কারণেই আমরা আজকে এই প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, তাদের কাছে আমরা 11 বছর ধরে পৌঁছাতে পারলেও যেই প্রজন্মটি মুক্তিযুদ্ধ অর্থে নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে আরো দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে ভূমিকা রাখে, যাদের বয়স এখন 50 বা 45 বা 60, সেই জায়গায় গিয়ে আদর্শিক যে ভাবধারা, সেখানে আমার ধারণা সামরিক শাসনের আমলে ভুল ইতিহাস, ভুল তথ্য উপাত্ত, স্কুল এগুলোর একটা প্রভাব থেকে যাচ্ছে, কারণে ওই প্রভাবের কারণে আজকে আমরা আগের জায়গায় ফিরে যেতে অসুবিধা হচ্ছে। আমরা ফিরবো নিশ্চয়ই, এবং এই ফিরে যাওয়ার যে অসুবিধা সেই আলোচনাটা করতে চাই। আমি একটু রাশেক রহমানকে যুক্ত করে নিতে চাই এই পর্যায়ে, আমাদের সাথে সেলিম ভাইও আছেন। রাশেক রহমান, 1975 সালের 15 আগস্ট, যেটি সবাই বলছেন যে বাংলাদেশের ইতিহাসে একটা কৃষ্ণ বিবর তৈরি হয়েছিল, ব্ল্যাক হোল। প্রশ্ন হলো সেই কৃষ্ণ বিবর কি শ্বেত বিবর হতে পেরেছে কিনা? প্রথমত সৈয়দ ইস্তাকরিজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এরকম বিদগ্ধ এবং জ্ঞানী এই দেশের যারা স্বনামধন্য মানুষ, তাদের মাঝে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই বক্তব্য যখন শুনছিলাম তখন আমার মনে হলো একটা কথা আজকে আপনার অনুষ্ঠানে বলা দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সাম্রাজ্যবাদিতা এবং সামন্তবাদিতার বিরুদ্ধচারণ করে বাঙালিরে বাংলাদেশ স্বাধীন করে দিল 1975 সালের 15 আগস্টের পরে, ঠিক ওই সামন্তবাদিতাকে নতুন করে আমরা যারা বাঙালি তারা আলিঙ্গন করলাম। অর্থাৎ ছোট ছোট এক একটা নতুন সামন্তবাদী গোষ্ঠী তৈরি হলো, কিছু ব্যক্তি তৈরি হলো যারা মানুষের মুক্তি বলুন, সাম্যের কথা উঠেছে, সাম্যের কথা বলুন, বৈপরীত্যের কথা বলুন, এইসব জিনিসকে আমলে না নিয়ে বরঞ্চ এই যে ধনী গরিবের মাঝে যে ব্যবধান, এবং ধনী গরিব শুধু বলতে নয়, ক্ষমতা এবং ক্ষমতাহীন ক্ষমতাবানের মাঝে যেই ব্যবধান, এই ব্যবধানটা দিন দিন বাড়তে থাকলো। এই জায়গাটা আমরা চলে গেলাম। অর্থাৎ যেই কৃষ্ণ কায় পরিস্থিতির থেকে আপনি শুভ্রতার কথা আমাকে জিজ্ঞাসা করলেন, আমরা একদম 360 ডিগ্রি একটা ইউটার্ন নিয়ে যেখানে শুভ্রতার দিকে আমাদের যাওয়ার কথা ছিল, আমরা নিজেরাই কেন জানি নিজেদের স্বার্থকে ভুলে গিয়ে সেই কৃষ্ণকায় কালো কৃষ্ণ গহ্বরে থেকে যাচ্ছি, হ্যাঁ থেকে যাচ্ছে, এবং সেটাকে আমরা ধারণ করলাম, এবং সেটা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। এবং আজকের আলাপের অন্যতম প্রতিপাদ্য যে ব্যাপারটা, যে 72-এর সংবিধানে আপনি ফিরতে পারছেন না কেন, তার অন্যতম কারণ কিন্তু এইটা। আমি আপনাকে একটা প্রায়োগিক উদাহরণ দিতে চাই।
অনেক সময় অনেকে আমাকে ভুল বোঝে। দেখেন, একটা আশ্চর্য ব্যাপার, সমস্ত পৃথিবীতে বর্ণবাদী মানুষ নিয়ে আমরা আলাপ করি, রেসিজম নিয়ে কথা বলি, অর্থাৎ শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গরে দেখতে পারে না, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গরে শাসন করে, শোষণ করে। কিন্তু আমার দেশের প্রেক্ষাপটটা দেখে, আমার দেশের প্রেক্ষাপট হচ্ছে, আমার দেশে তার শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, আপনি আমি, উই আর এ হোমোজেনাস গ্রুপ রাদার। কিন্তু এই দেশে দেশ স্বাধীন হলো, সব হলো, কিন্তু এখনো এই দেশের গৃহ পরিচারিকা যারা, বা ধরেন আপনার ঘরে যারা কাজ করেন, তারে কি আপনি আপনার পাশে বসতে দেন? বসতে দেন না। সে কি আপনার সাথে বসে খেতে পারে? খেতে পারে না। তারে কি আপনি সঠিক মজুরি দেন? দেন না। তাকে কি জি, তাকে কি আপনি নির্দিষ্ট ঘন্টা ধরে কাজ করান? তাকে কি ঘুমানোর জন্য একটা আত্মসম্মানে ভরপুর বিছানা দেন? তা তো দেন না। সে মেঝেতে ঘুমায়, আপনি বিছানাতে ঘুমান, আমি বিছানায় ঘুমাই। এখন আপনি আমি কি রেসিস্ট, বা আপনি আমি কি বর্ণবাদী? আপনি আমি তো বর্ণবাদীর থেকে বেশি বর্ণবাদী। এই ধরনের বর্ণবাদী পৃথিবী কোথাও খুঁজে পাবেন না, যে একই গায়ের রং তারপরে এত বৈষম্য। কিছু কিছু লোক আবার তাদের চাকরও বলে, মানে এত সুন্দরভাবে বলার চেষ্টা করে না। তো এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ তথা সমস্ত বাঙালি জাতির অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার বা স্বাবলম্বী হওয়ার যে যাত্রা, সেটা রহিত হওয়ার কারণে যেটা হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাস, রহিত হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে ধর্মের প্রতি একটা অযৌক্তিক নির্ভরতা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে আজকে আপনি যে ধর্ম নিরপেক্ষতায় ফিরে যাবেন, সেই পথটা কিন্তু দূরও হয়ে গেছে। দূরও শুধু অনেক ক্ষেত্রে মনে হয় অসম্ভব প্রায় একটা বাস্তবতা। আর পাশাপাশি আরেকটা জিনিস তুলে ধরতে চাই, আজকে আমার যে সংবিধান গণতন্ত্রকে তুলে ধরে, সমাজতন্ত্রকে তুলে ধরে, সাম্যের কথা বলে, বৈপরীত্যহীন একটা সমাজের কথা বলে, আঞ্চলিক দূরত্ব থাকবে না, আঞ্চলিক বৈপরীত্য থাকবে না, এমন একটা দেশের কথা বলে, যেখানে প্রতিটি মানুষের একটা আত্মমর্যাদার জায়গা থাকবে, ন্যায় বিচারের জায়গা থাকবে। আমাদেরকে এই প্রজেক্টে বিরতির সময় হয়েছে রাশিক রহমান, আপনি যদি শেষ করেন, আপনার কথাটা কমপ্লিট করেন। যদি ধর্মনিরপেক্ষতার জায়গা থাকবে, তাহলে সেই জায়গায় আপনি যখন জনপ্রশাসনের কাউকে নিয়োগ দিচ্ছেন, তার ওই নিয়োগের জায়গায় সংবিধানের উপরে কত মার্কের প্রশ্ন আপনি তাকে জিজ্ঞাসা করছেন, অথবা তিনি এই 72-এর যে সংবিধান, যে বিশ্বাসে নির্ভর করতেন, সেই বিশ্বাসে কতটুকু বিশ্বাসী সেটা যাচাই করে তাকে চাকরিটা দিচ্ছেন, সেটা কিন্তু পরিমাপ করার ব্যাপার আছে। শুধু তাই না, যেই দেশে আইন শৃঙ্খলা নিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম আলাপ করি, সেই দেশে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে যখন আপনি নিয়োগ দিচ্ছেন, তিনি 72 অথবা তৎসময় তার কাছাকাছি বিশ্বাসে কতটুকু বিশ্বাস করেন, রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে কতটা বুঝতে পারছি, সেইটা হলো আপনি বলছেন যে এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে। এটা তো বাংলাদেশ বাঙালির পরিচয়ের একটা অঙ্গাঙ্গীন অংশ, আমাদের সংবিধান। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরবো আপনার কাছে। জি, আমরা ফিরবো আপনার কাছে, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারাও আছেন আমাদের সঙ্গে, একটা বিরতির সঙ্গে থাকবেন। হাত ধরে রাষ্ট্রে, সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে বঙ্গবন্ধুর স্বপ্ন ও স্বরের ছায়া পড়তে শুরু করেছে। বঙ্গবন্ধুর আয়নায় বাংলাদেশ তার সম্পূর্ণ মুখ দেখার স্তরে কবে পৌঁছবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, দেখুন, এখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং বিজ্ঞ কয়েকজন আলোচক যে কথাগুলো বলেছেন, আমার একটু কানেকশনের প্রবলেম হয়েছিল, বাট আমি কিছু শুনতে পারিনি, পরের কথাগুলো শুনতে। মূল বিষয়টা দেখুন যে বঙ্গবন্ধু, মানে আমরা বাংলাদেশ নিয়ে কথা বললেই বঙ্গবন্ধুর কথা আসবে, বিকজ এই রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু, এই জাতির পিতা বঙ্গবন্ধু, এবং এই যে রাষ্ট্রের যে দর্শন, রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে সকল বৈশিষ্ট্য আছে, এই মৌলিক বৈশিষ্ট্য থেকে শুরু করে তার যাবতীয় যে রাষ্ট্রের বৈশিষ্ট্য, এগুলি সব কিন্তু বঙ্গবন্ধু দেয়া। এবং এই যে আমাদের সংবিধান, যেটা রাষ্ট্রের বলতে পারেন দলিল, যেটা রাষ্ট্রের মালিকানা, অর্থাৎ প্রকারান্তরে জনগণের মালিকানা। তো এখানে কিন্তু বঙ্গবন্ধু এই রাষ্ট্রের চরিত্র কি হবে, বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিরকম হবে, তার একটা চিত্র তিনি এঁকেছেন সংবিধানে। এবং সেখানে আমি রাশিদ রহমানের সাথে একমত। এখানে বঙ্গবন্ধু দুটো কাজ করেছে। একটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ভেতরে যে বৈষম্য, রাষ্ট্রের ভিতরে যে শোষণ, সেটাও কিন্তু বঙ্গবন্ধু ডিসমেন্টেল করেছেন।
আমি আমি সংবিধানের এখানে কোট করছি অনুচ্ছেদ 14, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সাংবিধানিক আইনের একজন ছাত্র হিসাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই বিষয়ে পড়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি। পৃথিবীর কোন দেশের সংবিধানে ওই সময় 1972 সালে এরকম বিধান, প্রোগ্রেসিভ বিধান হয়নি, যেখানে তিনি বলছেন যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হতে মুক্তি দান করা। অর্থাৎ বঙ্গবন্ধু এই 72 সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে সকল ধরনের শোষণ, বঞ্চনা, অনাচার, অর্থাৎ একটা হেজেমনি, মানে পজিশন অফ হেজেমনি, এগুলো ডিসমেন্টেল করেছেন। অর্থাৎ সকল ধরনের বৈষম্য, সকল ধরনের শোষণ, নিপীড়ন মানুষকে মুক্ত করে দিয়েছে। পৃথিবীর কোন সংবিধানে এরকম ডাইরেক্ট আপনার ম্যানিফেস্টেশন নেই। দুই হচ্ছে, এটা হচ্ছে খেয়াল করেন রাষ্ট্রের ভেতরের যে আভ্যন্তরীণ শোষণ মুক্তির কথা, এবং স্পেসিফিক্যালি তিনি বলেছেন টার্গেট গ্রুপ কারা, টার্গেট গ্রুপ মেহনতি মানুষ, স্পেসিফিক্যালি বলেছেন কৃষক ও শ্রমিক এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হতে মুক্তি দিতে হবে। এক, এটার অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে সকল ধরনের শোষণ বন্ধ হয়ে যাবে, যেটা রাশিক রহমান বলছেন। দুই হচ্ছে, বঙ্গবন্ধু পাকিস্তানের পুরো সময়টাতে, মানে পুরো সময়টা বলা যায় কারাগারে ছিলেন। রবার্ট ফ্রস্টের সাথে এক ইন্টারভিউতে তিনি বলেছেন, ডক্টর সেলিম মাহমুদ, এই প্রেক্ষাপটটা যেটা আপনি বললেন, সেখান থেকে যদি বর্তমানে আসি, তাহলে সেই জায়গায় পৌঁছতে আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা স্পেসিফিক করে ফেলতে চাচ্ছি। না, মানে 2 নম্বর পয়েন্টটা না রিলেট করা যাবে না। তিনি তখন রিয়েলাইজ, তিনি রবার্ট ফ্রস্টের ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ওই সময়টাতে অনেক বই পড়তাম। তিনি দেখেছেন যে 50-এর দশকে, 60-এর দশকে যে সকল দেশ ডিকলোনাইজেশন প্রসেসের মাধ্যমে আপনার স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর দেখলো তার দেশ 50 বছর 75 বছরের জন্য লিজ দেয়া কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বহুজাতিক কোম্পানির কাছে। তিনি 1972 সালের সংবিধানে বাংলাদেশ স্বাধীন করার পরে তিনি অনুচ্ছেদ 143-এ অন্তর্ভুক্ত করলেন। কোন উদ্দেশ্য ছিল, আমাদের দেশে যে উপনিবেশিক যে শোষণ, বহুজাতিক কোম্পানির যে শোষণ, সেটা বন্ধ করার জন্য 143 নম্বর অনুচ্ছেদে তিনি বলেছিলেন যে যে সকল দেশি বিদেশি কোম্পানির ইজারা ভিত্তিক মালিকানা, অর্থাৎ রাষ্ট্রের রিসোর্স তারা এক্সপ্লয়েট করছে, সেইগুলো সব ডিসমেন্টেল করা হবে। এবং অর্থাৎ বহুজাতিক কোম্পানির সপক্ষে যে ইজারা ভিত্তিক মালিকানা ইন দ্য ফর্ম অফ কনসেশন এগ্রিমেন্ট, লাইসেন্সিং, রয়্যালটি, যাই হোক না কেন, এগুলো সমস্ত ডিসমেন্টেল করেছিলেন। ডিসমেন্টেল করে বাংলাদেশটাকে সত্যিকার অর্থে উপনিবেশিক এবং বিদেশি শোষণ মুক্ত করেছিলেন। এবং তিনি শুধুমাত্র এই দেশকে পলিটিক্যালি এবং জিওগ্রাফিক্যালি স্বাধীন করে দিয়ে যাননি, এদেশে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রকৃত অর্থে মুক্তি আনার জন্য কিন্তু এই কাজগুলো করেছেন। এবার আসি আপনার এই পরের পার্টটাতে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই যে বঙ্গবন্ধুর যে ভিশন, বঙ্গবন্ধুর যে দর্শন, তার যে কনস্টিটিউশনাল দর্শন, সেটার একটা অ্যানালজিক্যাল এক্সটেনশন তিনি করছেন। আপনি ডক্টর সেলিম মাহমুদ আছেন আমাদের সঙ্গে। বিচারপতি মানিক, আপনি শুনছিলেন। তাহলে দেশের শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মৌলবাদী চাপ ক্রমশ বাড়ছে এবং একটা আমলাতান্ত্রিক নীতি কাঠামো তৈরি হয়েছে রাজনৈতিক নীতি কাঠামোর বাইরে গিয়ে, যেটা রাশেক রহমানও কিছুটা আমাদেরকে স্পর্শ করতে বলেছেন। সেই জায়গা থেকে আমাদের এখনকার যে করণীয়টা কি তাহলে? দেখুন, আমি আগে একটা কথা শেষ করতে পারিনি, সেটাই শেষ করি। যেটি আমি তোফায়েল সাহেবের থেকে শুনেছি, যে সংবিধান যেদিন গণপরিষদে উত্থাপন করা হবে খসড়া, আর আগের দিন বঙ্গবন্ধু সেই 34 জন সদস্যকে নিয়ে গাজীপুরের এক জায়গায় একটা রেস্ট হাউসে বসেছিলেন সবাইকে নিয়ে, এবং
একটা দীর্ঘ বেশ কয়েক ঘন্টা তিনি সবার সাথে আলাপ করেছেন, সবাইকে আবার সেখানে খসড়ায় যেসব সংশোধন আনা দরকার সেই সংশোধনগুলো করেছেন এবং সবাইকে আবার নতুন করে নির্দেশনা দিয়ে এটা ছিল তার সর্বশেষ কর্মকাজ এই সংবিধানের খসড়ার উপরে। সুতরাং সব দিক থেকেই সংবিধান রচয়িতা বঙ্গবন্ধু ছাড়া আর কেউ ছিলেন না। এটা তো আপনি আগের পর্বেও বলেছেন। সাহায্য করেছেন 34 জন, এবং সেই 34 জনের একজনই ছিলেন কামাল হোসেন সাহেব। আচ্ছা, এখন আসি যে জিয়াউর রহমান এবং মোস্তাকগণ আসলে এই কথা আগেও বলেছেন, আমি একটু রিপিট করি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল দেশকে আবার পাকিস্তানে পরিণত করার জন্য, এবং এই ব্যাপারে তো আমাদের কোনো এভিডেন্সের কোনো ঘাটতি নেই। তো এটা করেই তারা জিয়াউর রহমান সংবিধানকে তছনছ করে দিল, যে তার মৌলিক নীতি সবগুলোকে, গণতন্ত্র সহ, গণতন্ত্র তো চলেই গেল, ধর্মনিরপেক্ষতা চলে গেল, এগুলো তো সবই আমাদের জানা ইতিহাস। আমি যেটা বলছি যে আমার পৌঁছানোর জায়গাটা, আমি এই অধ্যাপক মিজানুর রহমান সাহেব, অধ্যাপক সেলিম, অধ্যাপক মাকসুদ সাহেবের সাথে এবং রাশেক রহমানের সাহেবের সাথে তারা সবাই এই ব্যাপারটি কাজ করেছেন। আমি এক কথা বলতে চাই যে বঙ্গবন্ধু এই সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই কিন্তু বাকশাল গঠন করেছিলেন তখন, এবং এটিকে এই বাকশালের বিরুদ্ধে সারা পৃথিবীতে তখন পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ সারা পৃথিবীতে তখন একটি কি বলে অ্যাডভার্স প্রচারণা চালিয়েছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। কিন্তু আসলে আমরা যদি সেই বাকশালের মূল যে তত্ত্ব এটি যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এটা আমাদের কাছে পরিষ্কার ভেসে আসবে যে বঙ্গবন্ধু অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য এগুলো রক্ষা করার জন্য বাকশাল করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা এসেই এই সমস্ত এই চারটি নীতির উপরেই আঘাত হেনেছিলেন। এখন কথা হলো, জিয়াউর রহমানের সময়ে যেসব কর্মকাণ্ড করা হয়েছিল, পঞ্চম সংশোধনী যে রায়, ইটালিয়ান মার্বেল কোম্পানির যে রায়, সেই রায়ে হাইকোর্ট বিভাগ এবং পরে আপিল বিভাগ বলেছে ওই সময় যা কিছু করা হয়েছিল তার সবই অবৈধ, কারণ মাকসাদ বলে কোনো তত্ত্ব আমাদের সংবিধানে নাই। সপ্তম সংশোধনী মামলায় কিন্তু একই কথা বলা হয়েছে। জাস্টিস মানিক, আমার একটু আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি, আমি তাহলে ঘুরে আসি। আমি একটু ডক্টর মিজান আপনার কাছে আসছি যে পরিস্থিতি দেখছি আমরা, তাহলে আমাদের 75-এর পরে এবং আজকের বাংলাদেশ সামনের দিকে যখন তাকাই, তখন একদিকে আমি দেখি যে তারুণ্য আধুনিক হতে বেপরোয়া, আবার মনোবাদী হতেও বেপরোয়া। দুটোর এই পারস্পরিক যোগাযোগটা কেন? আমরা যদি এখন 72 সালের সংবিধানে যা যা লেখা ছিল মূলনীতিগুলো, সেইগুলো যদি আবার পুনরুদ্ধার করে লিখি, তাতে কি অবস্থার পরিবর্তন হবে কিনা? কারণ আমাদের আশেপাশে অনেক দেশে সংবিধানে এখনো ধর্মনিরপেক্ষতা লেখা আছে। আমাদের ধর্মনিরপেক্ষতা আমরা পেয়েছি 1972 সালের সংবিধানে, কিন্তু ভারতের সংবিধানে এটা আসছে 1978 সালে। আবার তো রাষ্ট্রধর্ম এসছে সংবিধানে এখনো। হ্যাঁ, আসো, আমি বলছি এই যে আশাটা সংবিধানে, ভারতের বর্ষের সংবিধানে এখনো ধর্মনিরপেক্ষতা আছে, কিন্তু প্র্যাকটিসটা কি হচ্ছে এই তো আপনিও দেখছেন, আমরাও দেখছি, প্র্যাকটিসটা কি। তো আমি সেটা বলবো, আমাদের সংবিধানে যে মানে সেলিম মাহমুদ যথার্থই বলছে যে রাষ্ট্র বঙ্গবন্ধু কিন্তু বহুজাতিক কোম্পানিগুলোর থেকে আমাদের গ্যাস ক্ষেত্রগুলো কিনে ফেলছিলেন। সেটা যদি আমরা ধারাবাহিকতা রাখতে পারতাম যে আমাদের বাফেক্সেই আমাদের সমস্ত তেল গ্যাস অনুসন্ধান, কিন্তু এগুলো অনেক সময় হয় কি বাস্তবতার প্রেক্ষিতে অনেক সময় সম্ভব হয় না, কারণ এখন আপনাকে আবার সারা পৃথিবীর যে ইন্টিগ্রেটেড ইকোনমি এখনকার কথা বলছি, গ্লোবাল ইকোনমি কানেক্টেড হতে গিয়ে আপনাকে ডেকে আনতে হচ্ছে, আপনাকেও বাইরে নিয়ে যেতে হচ্ছে। আমি একটু ডক্টর মাকসুদ কামাল আপনার কাছে আসছি, সেটা হলে তাহলে দেশ ও সময়ের সাথে যে আন্তঃক্রিয়া হয়, সেখান থেকে কি নতুন ইতিহাস আসলে সৃষ্টি হতে চলেছে? তাহলে খুব সংক্ষেপে, কারণ আমার আরো দুজন বক্তা আছেন। আমরা বস্তুত অর্থে আওয়ামী লীগের এই যে সময় প্রায় 11 বছর রাষ্ট্র ক্ষমতায় যে আছে, এই সময়ে আমরা নতুন কিছু যে সৃষ্টি করতে পেরেছি আমার এটি মনে হয় না। এর কারণ হলো রাজনৈতিক যে চর্চা, বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যেগুলি আছে, এই অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে রাজনৈতিক চর্চাটা আরো বেশি পরিমাণে হওয়া ছিল, সেই রাজনৈতিক চর্চাটি কিন্তু হয়নি। এটি হলো একটি বিষয়। অর্থাৎ সেটা হওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি মনে করি যেহেতু রাজনৈতিক দল ছাড়া কোনো দেশ চলতে পারে না এবং নেতৃত্ব পরিবর্তন সেটা রাজনৈতিকভাবে আসতে হবে।
দেশের যে মৌলিক পরিবর্তন, সেই জন্য মৌলিক পরিবর্তনের যে কুঠারাঘাত করে যেগুলিকে ধ্বংস করে দিয়েছে সামরিক শাসকরা এবং সেই জায়গায় যেতে হবে। রাশেক রহমান, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু, বলি আমি জি জি বলি একটি রাজনৈতিক বড় ধরনের সংস্কারের প্রয়োজন এবং সেটি শুধু আওয়ামী লীগই পারবে সংস্কার করার জন্য। সেই বঙ্গবন্ধুর কন্যা যেহেতু নেতৃত্বে আছেন। হ্যাঁ, দ্বিতীয়টি হলো একাডেমিক যে এক্সারসাইজ, যেটা মিজান স্যার একটু আগে বলেছেন, এই যে আমরা কাউমি মাদ্রাসা থেকে শুরু করে অন্যান্য যেগুলি আছে, যে 11 ধরনের যে ধারার আপনাদের মতন যারা শিক্ষাবিদ আছেন তাদের নিয়ে তাহলে আমি একদিন একটা শিক্ষা ইস্যুতে একটা আলাদা আলোচনা করলে ভালো হবে। রাশেক রহমান, বঙ্গবন্ধুকে নিয়ে উচ্ছ্বাস আছে, ভক্তির প্রাবল্য আছে, কিন্তু রাজনৈতিকভাবে বুঝতে পারছি কতটুকু, সেই পথে অগ্রসর হতে পারছি কতটুকু, যেটি ডক্টর মাকসুদ কামাল বললেন, আপনি কি বলবেন? যে আমি সেই বাস্তবতা আসছে, আমি ডক্টর মিজানুর রহমান স্যারের কথাকে অনুসরণ করে সমর্থন করে একটা কথা বলতে চাই যে 100 বছর আগে বাঙালি কয়লা নিজে উত্তোলন করতে পারতো, কিন্তু এখন আর বাঙালি নিজে কয়লা উত্তোলন করতে পারতেছে না। এটা এখন বাইরের থেকে লোক এনে উত্তোলন করা লাগে। এই হলো আমাদের বাস্তবতা। আমি সম্পূর্ণ একমত। এবং 9ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধান, যেটা আমাদের ডক্টর সেলিম মাহমুদ সাহেব কথা বললেন, এই সংবিধান দ্বারা ক্ষমতায়িত হইয়াই বাংলাদেশের যেসব বহুজাতিক সংস্থা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপরে করায়ত্ত করত, তাদের কাছ থেকে সেই প্রাকৃতিক সম্পদের প্রত্যেকটি ব্লককে ফিরিয়ে নিয়ে এই যে পেট্রো বাংলা যেটা আজকে আছে সেটা প্রতিষ্ঠা করেন। এবং সেই পেট্রো বাংলাকে তিনি ওই অধিকার দেন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার, নিজের খনিজ সম্পদকে দেশের জন্য উত্তোলন করান। কিন্তু সেটা সামরিক শাসক বলুন, এটা একটা বড় লম্বা আলাপের বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সংবিধানটা তো খুব কম্প্রিহেন্সিভ একটা সংবিধান ছিল 1972 সালে। এখন আজকের যে আলোচনা, আমি যেটা বুঝতে পারছি আপনার মূল উদ্দেশ্য জানা যে কিভাবে আমরা সেই জায়গায় ফিরতে পারি। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি নিজেও লজ্জা পাই এই জায়গাটায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ালেখা করছেন, যত বোদ্ধাই আপনি হন, যত শিক্ষিতই আপনি হন, যত ভালো ছাত্রই আপনি হন, মার্কিন ইতিহাসের যে কোর্সটি 3 ক্রেডিটের, সেটা যদি আপনি সম্পূর্ণ না করেন, আপনি জীবনে কোনোদিন ডিগ্রি অথবা পাশে ডিগ্রি পাবেন না। অথচ আমি যদি জিজ্ঞাসা করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আমি একজন বাঙালি, আমার বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বাংলাদেশের ইতিহাসের উপর বাধ্যবাধকতা আছে কিনা, প্রশ্নের উত্তরে আপনারা আমার লজ্জা পেতে হবে। অর্থাৎ ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ নামে একটা সাবজেক্ট পড়ানো হয়, যেখানে সংবিধানের কোনো ধারে কাজ দিয়েও আমরা নাই, বাংলাদেশের ইতিহাসের ধারে কাজ দিয়েও নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এইটাও একটা রাজনৈতিক কর্মসূচি নেওয়া শিক্ষার বিস্তারে, যে আমাদের ইতিহাসটা যেন আমরা সঠিক ইতিহাসটা যেন জানতে পারি। শুধু ইতিহাস নয়, ইতিহাসে আপনি আজকে যে কোনো ছাত্রকে যদি টিভির ক্যামেরা ধরে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের স্বাধীনতার 4টি মূল স্তম্ভ বলুন, তিনি হা করে আপনার দিকে তাকিয়ে থাকবেন, আপনি লজ্জিত হবেন। এটাই বাস্তব। ধন্যবাদ। ওই জায়গাটা ঠিক করতে হবে। আমাকে একটা কথা বলতে দেন, এটা খুব জরুরি, আমি যেটা তখন বলতে যাচ্ছিলাম। আর আরেকটা কথা কি, যে দেশের উন্নয়ন, দেশের কার্যক্রম, দেশের প্রশাসন, দেশের সুশাসন কার উপর নির্ভরশীল? রাজনীতিবিদ, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি যাদের দেশ সেবার জন্য নিয়োগ দিবেন বা নিযুক্ত করবেন, সেই লোক আদৌ 1972 সালের সংবিধানকে ধারণ করেন কিনা, তিনি আদৌ মানবিক কিনা, তিনি আদৌ সাম্য বিশ্বাস করেন কিনা, তিনি আদৌ স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করেন কিনা, সেটা যদি আপনি যাচাই না করে তাকে কাজ করার সুযোগ দেন, তাহলে আপনি ওই সিসিফিয়ান নিজেকে নিজের পায়ে নিজে কুঠারাঘাত করতে বাধ্য। প্রতিদিন সকালে আপনি একটা পাথর পাহাড়ের উপরে তুলবেন, সূর্যাস্তের পরে পাথরটা আবার নিচে চলে আসবে, এবং এই কাজটি অনন্তকাল ধরে চলতে থাকবে। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই দেখিয়ে দেওয়া পথ, যে সংবিধান, আজকের আগস্ট মাসের যে শক্তিকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই, সেটাকে বুদ্ধিদীপ্ত ভাবে একটি যৌক্তিক কর্মপ্রণালীর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া সংবিধান করে আমরা চিৎকার করবো নিশ্চয়ই, এই সংবিধান আমরা আমাদের জীবনে পাবো না। বঙ্গবন্ধুর স্বপ্নের পরিসরটাকে যদি আমরা সেই জায়গাটা নিয়ে যেতে চাই, সবাই বলছিলেন যে সেই রাজনীতিটা, ডক্টর সেলিম মাহমুদ আপনি যদি যুক্ত করেন। না, আমি একটু করি আমাদের রাশেক এবং ডক্টর মিজানুর রহমান আমি একটু ওনাদের সাথে একটু সংযোজন করতে চাই। একটা বিষয়, একটা গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে কথাটা রাশেক বলছে সঠিক, যে বঙ্গবন্ধু যে আপনার লিগ্যাল কনসেপ্ট, তার আগে বিষয়টা পরিষ্কার করি। 50-এর দশকে এবং 60-এর দশকে, মূলত 60-এর দশকে ইন্টারন্যাশনাল লতে একটা লিগ্যাল কনসেপ্ট, নতুন কনসেপ্ট, পার্মানেন্ট সভরেনিটি ওভার ন্যাচারাল রিসোর্সেস। সেটা ইন্টারন্যাশনাল লতে ভেরি আর্লি স্টেজের একটা কনসেপ্ট। এটা আসলে ওই যে মূলত আফ্রিকান কান্ট্রিগুলো যখন ডিকলোনাইজেশন মুভমেন্টের আওতায়, ওই প্যাকেজের আওতায় নিজের আন্দোলন করে দেশ স্বাধীন করছিল, একটা দেখছে যে তার দেশ পলিটিক্যালি স্বাধীন কিন্তু ইকোনমিক্যালি
আগামী 50 বছর 75 বছর বহুজাতিক কোম্পানির কাছে পুরো দেশটা বিক্রি করা, লিজ দেয়া। তখন এই যে পার্মানেন্ট সভরেনিটি অফ ন্যাচারাল রিসোর্স, এই কনসেপ্টটা বাংলাদেশ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু যে বাংলাদেশের সংবিধানে মৌলিক আইন হিসেবে এটাকে ইনকর্পোরেট করেছিল। এর ফলে কি হয়েছে, ইমপ্লিকেশনসটা কি? অর্থাৎ বিদেশি এবং উপনিবেশিক যে শোষণ ইজারা ভিত্তিক, এবং ওইটা কিন্তু ওনারশিপ, ওই জায়গায় একটা প্রশ্ন যে কথাটা ওনারা ডিবেট করছিলেন যে তাহলে বঙ্গবন্ধু তো বিদেশি কোম্পানিকে অ্যালাউ করেছিল, আন্ডার হোয়াট টিওআর, আন্ডার হোয়াট টার্মস এন্ড কন্ডিশন? সেটা হচ্ছে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, কোনো মালিকানা না, কোনো লিজ না। হ্যাঁ, এই যে কনসেপ্টটা, আমার সাথে বঙ্গবন্ধু হত্যা মামলার যখন রায় হয়, বিএনপি জামাত যখন হরতাল দিয়েছিল 2 দিনের, তখন ব্যারিস্টার ইশতেক আহমেদের একটা এই রায়ের উপরে এবং বঙ্গবন্ধুর উপরে ইন্টারভিউ নিয়েছিলাম তার গুলশানের বাসায়। সেখানে তিনি বলেছিলেন, তাকে এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে বঙ্গবন্ধু মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া পাঠিয়েছিল এই প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের মডেলটা স্টাডি করার জন্য। ওই মডেল বাংলাদেশ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি যে মডেলটা ফলো করেছিল। অর্থাৎ ওনার হচ্ছে ওনারশিপ থাকবে দেশের কাছে, হোস্ট গভর্নমেন্টের কাছে, হোস্ট কান্ট্রির কাছে। আমি মালিক, তুমি আমার ঠিকাদার, তোমাকে নিয়োগ করছি, তুমি ইনভেস্ট করো মিলিয়ন মিলিয়ন ডলার, যা করে যদি কিছু পাও তাহলে তোমার সাথে আমার ঠিক আছে, তুমি 30% নেবে, আমি 70% নেব। দিস ইজ অল অ্যাবাউট দি যেটাকে বলে আপনার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, উৎপাদন বন্টন চুক্তি, অ্যাজ এগেইনস্ট দি ওল্ড কনসেশন অর লিজ রেজিম, যেটা বঙ্গবন্ধু ডিসমেন্টেল করে দিয়েছিল, এবং সেটার ফল তিনি পেয়েছেন, যেটা আমি ওই লাইনে যেতে চাচ্ছি না। আজকে যেটা হচ্ছে, ওই বঙ্গবন্ধুর যে কনস্টিটিউশনাল এন্ড পলিটিক্যাল যে ফিলসফি, তার অ্যানালজিক্যাল এক্সটেনশন আমাদের নেত্রী করছেন এটাকে। এখন খেয়াল করেন, বঙ্গবন্ধু পুরো রেজিমটাকে যদি আপনি করেন, ইন্টারপ্রেট করেন, দেখবেন যে এখানে একটা, যেমন আর্লি 70s-এ 72, 73, 74, ওখানে কিন্তু একটা ন্যাশনালিস্টিক রেজিমেন্টেশন ছিল, কিন্তু আবার 74 থেকে 70 ওদিকে কিন্তু আবার একটা টুয়ার্ডস প্রাইভেটাইজেশন, টুয়ার্ডস প্রাইভেট ইনভেস্টমেন্ট, উনি কিন্তু আবার এফডিআই এটাকে প্রমোট করছিলেন। এবং প্রথম দিকে কিন্তু আপনার এই সিলিং ছিল প্রাইভেট ইনভেস্টমেন্টের উপরে, হ্যাঁ, এবং ন্যাশনালাইজেশন। জি, তো ওইটা বঙ্গবন্ধু প্রোগ্রেসিভলি আপনার এই যে, অর্থাৎ উনি যখন ন্যাশনালাইজেশনে ঝুঁকেছিলেন, যদিও ন্যাশনালাইজেশন উনি নিজেও জানতেন ন্যাশনালাইজেশন ইজ নট দি পেনিশিয়া, কিন্তু উনি যখন ন্যাশনালাইজেশনে গিয়েছেন তখন কিন্তু হোল ওয়ার্ল্ডে এটা হচ্ছে, ব্রিটিশ বিনক বলে, ব্রিটিশ ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ ব্রিটেন নিজেও ন্যাশনালাইজ করেছিল 72, 73 এই সময়টাতে। কিন্তু বঙ্গবন্ধু ট্রান্সফার, এবং আই সাপোর্ট জাস্টিস মানিক, যে বঙ্গবন্ধু 1975-এর 25শে জানুয়ারি তার যে দ্বিতীয় বিপ্লব, পার্লামেন্টে দ্বিতীয় বিপ্লব হিসেবে ঘোষণা করেছিলেন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি মনে করি যে ওই সময়কার কনটেক্সটে বঙ্গবন্ধু যেটা করেছিলেন সেটা সঠিক ছিল। এদেশের তার যে কমিটমেন্ট, এদেশের মানুষকে একটা শোষণ মুক্ত রাষ্ট্র উপহার দেওয়া, সমাজ উপহার দেওয়া, তার জন্য তিনি তার দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেছেন। আমি মনে করি যে ওই কারণেই তাকে হত্যা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আসলে এরকম একটা আলোচনা আসলে আমার মনে হয় 2 ঘন্টায়ও শেষ হওয়ার মতো নয়, এবং আপনারা প্রত্যেকে বিদগ্ধ জন। তো আমরা যেই কথাটা করা উচিত, এবং আমার কাছে মনে হয় যে আসলে সময়ের স্বল্পতায় আমি অনেক কিছু আলোচনা করতে পারি। আপনাদের 5 জনকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে কথাটা আমি একদম শুরুতে বলেছিলাম, যে আসলে আমরা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা কৃষ্ণ গহ্বরে প্রবেশ করেছিল, সেখান থেকে এখন আমরা শ্বেত বিবরের দিকে অগ্রসর হতে শুরু করেছি। কিন্তু এখানে যেন আমরা কোনোভাবেই ভক্তির প্রাবল্য দেখিয়ে, উচ্ছ্বাস দেখিয়ে, মূল রাজনীতিটা যেটা বঙ্গবন্ধু দেখতেন, শোষণমুক্ত বাংলাদেশ, যেটা ডক্টর সেলিম বলছিলেন, জাস্টিস মানিক বলছিলেন, যে মানুষের যে মুক্তি, সেই মানুষের মুক্তি, সমাজের এগিয়ে যাওয়া এবং অত্যন্ত লিবারেল পথে, উদার নীতির পথে, অসাম্প্রদায়িক পথে এগিয়ে যাওয়া, সেখান থেকে যেন ফিরে না যাই, আমরা যেন সরে না পড়ি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।